আগামী সপ্তাহে রবিবার। তাহলে আমরা বলতে পারি CT1 কবে? আমরা বলি সিগন্যাল লিডিং ল্যাগ। সিগন্যালের মধ্যে যে কোনো সিগন্যাল না, সাইনোসয়েডাল সিগন্যাল, আমরা অন্য কিছু দরকার নাই আপাতত। সাইনোসয়েডাল সিগন্যাল যদি আমাদের হয় তাহলেই হবে। তাহলে এটা ঠিক আছে। স্যার আমি একটা প্রশ্ন করতাম স্যার, আগের ক্লাসে ছোট্ট একটা প্রশ্ন স্যার। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও একটু, দাঁড়াও এখানে আমি একটু গুগল ক্লাসরুমে CT1, CT1টা হচ্ছে সিলেবাস লিডিং ল্যাগিং, এলে ডবল জি হবে, তাই না? সাইনোসয়েডাল সিগন্যাল। ডেট কবে বললাম? 29 আগস্ট। ঠিক আছে, ক্লাস টাইম মানে 12টা, তাই না? এই মোটামুটি পরীক্ষাটা ইয়ে টাইপেরই নিবো ভাবতেছি, একটা কোশ্চেন দিব, কোশ্চেন থেকে তোমরা অ্যান্সার করে শুধু কোশ্চেনের উপরে তোমার নাম, স্টুডেন্ট আইডিটা পরিষ্কার ভাবে লিখবা, লিখে ওই এক পেজের মধ্যে অ্যান্সার করে ওটা ছবি তুলে দিয়ে দিবা। বুঝতে পারছো কথাটা? জি স্যার। তাহলে এটা তোমাদের নোটিশে আমি দিয়ে দিলাম, সেমিস্টার অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট একটা দিছিলাম, তাই না? সিটিও তো এটার মধ্যেই থাকতে পারে। CT1 নরমালি আমরা সিটি গুলো 10 মার্কের মধ্যেই নেই। কত তারিখ বললাম? 29 তারিখ। আমি একটা দিয়ে রাখি আপাতত। তাহলে এখানে আপলোড তোমাদের করতে হবে ক্লাস টাইমে, ঠিক আছে? আচ্ছা, গত ক্লাসের ব্যাপারে কিছু বলতে চাইলে বলো। জি স্যার, স্যার আমি বলছিলাম যে আমরা যে অ্যাভারেজ মান্থ করে কার্যকরী মানটা বের করি স্যার, এটা টাইম পিরিয়ডটা বুঝতে পারি স্যার, আর ইন্টিগ্রেশনের লিমিটটা কতটুকু থেকে কতটুকু বসাবো স্যার, এটা একটু স্যার বুঝতেছি না এভারেজের ক্ষেত্রে না আরএমএস এর ক্ষেত্রে? স্যার। দুটার ক্ষেত্রে স্যার, মানে পর্যায়কালটা বুঝতে পারছি 1/t, আর ইন্টিগ্রেশন লিমিটটা কতটুকু থেকে কতটুকু বসাবো স্যার, 0 থেকে পাই নাকি 0 থেকে 2 পাই নাকি পর্যায়কালের সমান, এটা এটা তো তোমার টাইম পিরিয়ড অনুযায়ী বসাইতে হয়। এভারেজের ক্ষেত্রে নরমালি যেটা করি, এভারেজের সাধারণ সূত্র যেটা, সেটা হচ্ছে যে টাইম পিরিয়ড অনুযায়ী বসাই। এখন কোন একটা স্পেসিফিক এক্সাম্পল দিতে পারবা? তাহলে ওটা বলি। স্যার
স্যার ধরেন স্যার অনেক জায়গায় দেখলাম স্যার অ্যাভারেজ মান বের করার সময় পর্যায়কাল ধরে 2 পাই, কিন্তু ইন্টিগ্রেশনের লিমিট বসায় 0 থেকে পাই। এরকম না, ইন্টিগ্রেশনও 0 থেকে স্যার টোয়াইস পাই আপনার করি। ল্যাপটপের স্যার চার্জ প্রায় শেষ, এটা ল্যাপটপটা স্যার শাটডাউন হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে চার্জটা দিয়ে দিই, চার্জটা মনে হয় বন্ধ আছে। আমরা সবসময় 0 থেকে পাই পর্যন্ত করি, কিন্তু শুধু একটা ধরো সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে যদি সাইনোসয়েডাল ওয়েভ করি, এখন যদি সাইনোসয়েডাল ওয়েভের এভারেজ করি তাহলে তো ফুল সাইকেলে তো 0, তাই না? জি স্যার। যদি বলা থাকে যে ধরো সাইনোসয়েডাল ওয়েভের হাফ সাইকেলের এভারেজ যদি বের করতে বলা হয় এতটুকু, অথবা ধরো সাইনোসয়েডাল ওয়েভের হাফ সাইকেলের এভারেজ, তখন তুমি 0 থেকে পাই পর্যন্ত নিবা। এমনিতে নরমালি কিন্তু আমরা যে ইন্টিগ্রেশন করি সেটা 0 থেকে টোয়াইস পাই পর্যন্তই করি। নিয়ম হচ্ছে 0 থেকে টোয়াইস পাই পর্যন্তই করা সবসময়, মানে টাইম পিরিয়ড যেটা সেটাই করা। কিন্তু স্যার, যেমন এখানে এখানে একটা সাইনোসয়েডাল ওয়েভের এভারেজ যখন করছে, তখন 0 থেকে t/2 কেন করছে? কারণ এটা হাফ সাইকেলে না করলে তো 0 আসবে, এই জন্য। শুধু সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে যখন আমরা এভারেজ বের করি তখন হাফ সাইকেলেরটা করি, কারণ ফুল সাইকেল করলে তো 0ই আসবে, তাই না? এটা তো ইয়ে করার কিছু না। কিন্তু যদি তোমাকে জিজ্ঞেস করে যে একটা সাইনোসয়েডাল ওয়েভের ফুল সাইকেলের এভারেজ কত, তখন তোমাকে 0 বলতে হবে, অ্যান্সারটা হবে কি 0। এটা ফর্ম ফ্যাক্টর বের করার সময় আমরা এভারেজটা ধরে নিই। স্যার তাহলে স্যার হাফ সাইকেলও কি স্যার লিমিটটা 0 থেকে পাই পর্যন্ত হবে? হাফ সাইকেল হলে তো 0 থেকে পাই হয়, কিন্তু কোনো একটা সিগন্যালের এভারেজ যদি বের করতে বলি আমরা, তাহলে আসলে আমরা কিন্তু টোয়াইস পাই করি, মানে ফুল সাইকেলই করি। যেমন ধরো এরকম একটা ওয়েভ যদি হয়, আমরা কিন্তু 0 থেকে টোয়াইস পাই বলবো এভারেজ। আমরা 0 থেকে এভারেজ করলে 0 থেকে টোয়াইস পাই নিয়েই করবো। কিন্তু যদি এরকম হয় তাহলে তো টাইম পিরিয়ড কিন্তু পাই হচ্ছে, এরকম যদি হয় তাহলে টাইম পিরিয়ড পাই হয়ে যাচ্ছে। জি স্যার। কোন একটা ওয়েভ যদি এরকম হয় তাহলে পাই হয়ে যায় টাইম পিরিয়ড, কিন্তু যদি এরকম হয় তাহলে কিন্তু টাইম পিরিয়ড টোয়াইস পাই। স্যার তাহলে এখানে স্যার লিমিট তো 0 থেকে পাই পর্যন্ত আসছে প্রত্যেকটা ক্ষেত্রে। 0 থেকে পাই পর্যন্ত আসতে পারে, টোয়াইস পাইও আসতে পারে। তো টুয়াইস পাই কখন আসবে স্যার লিমিটটা? জি, স্যার লিমিটটা 2 পাই কখন আসবে? 0 থেকে 2 পাই। আচ্ছা দেখো, যেমন ধরো যদি আমি একটা এরকম ওয়েভ বলি, ধরো এরকম একটা ওয়েভ দিলাম, এখন তুমি যদি বলি এভারেজ বের করো তাহলে কিভাবে বের করবে? এখন বললাম এভারেজ বের করো, স্যার আমরা তো শিখছিলাম স্যার 2m স্যার, একটু ধরে নিতে স্যার, যে 0 থেকে পাই যে ক্ষেত্রফলটা 2 পাই, স্যার 2m স্যার কি স্যার? এখন তুমি কি করবা? এখন এভারেজ বের করতে গেলে লিমিটটা কতটুকু নিবা? এটাই স্যার আমার প্রশ্ন স্যার। আমি তো এই জন্যই বললাম যে নর্মালি আমরা সবসময় লিমিট সবসময় টোয়াইস পাই নিব, অর্থাৎ টাইম পিরিয়ড যেটা সেটাই নিয়ে নিব। এটা আমি বলতেছি, এভারেজ বা আরএমএস যেটাই বলো না কেন, কোন একটা ওয়েভের এভারেজ অথবা আরএমএস এর সূত্রই হচ্ছে আমাকে 0 থেকে টোয়াইস পাই, মানে টাইম পিরিয়ডের সমান নিতে হবে, টাইম পিরিয়ড, সোজা কথা। কিন্তু সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে এভারেজ বের করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে মানে ফর্ম ফ্যাক্টরের ক্ষেত্রে, শুধু ফর্ম ফ্যাক্টরের ক্ষেত্রে যখন এভারেজটা বের করি তখন t/2 নেই, কারণ অর্ধেক সাইকেল না নিলে এখানে তো আমি কোনো মান পাবো না। কিন্তু অ্যাকচুয়ালি সাইনোসয়েডাল ওয়েভের এভারেজ কিন্তু 0। অ্যাকচুয়ালি একটা সাইনোসয়েডাল ওয়েভের যদি আমি ফুল সাইকেলের এভারেজ বলি তাহলে সেটা 0ই আসে, আসলে 0 আসে। জি স্যার। এভারেজ বললে ফুল সাইকেলেই নিতে হবে, টোয়াইস পাই পর্যন্ত নিতে হবে, এটা হচ্ছে মূল জিনিস যদি এভারেজ বলে। এইটা একটা এক্সেপশনাল কেস, ফর্ম ফ্যাক্টর বের করার সময় আমরা
নিচে যে এভারেজটা নেই এটা হাফ সাইকেলের এভারেজ নিয়ে থাকে আসলে। স্যার ফুল সাইকেলের টাইম পিরিয়ডটা তো বড় হাতের টি দ্বারাই প্রকাশ করবে। হ্যাঁ, বড় হাতের টি দিয়েই তো প্রকাশ করে, ঠিকই তো আছে। জি স্যার। স্যার যদি কোনো একটা 90 ডিগ্রি বা 180 ডিগ্রি হয় বা দেখা যাচ্ছে 360 বেশি হয়, সেক্ষেত্রে কি এটা ছোট হাতের টি হবে? না, ছোট হাতের টিটা আসলে আমরা ভেরিয়েবল হিসেবে চিন্তা করি। ছোট হাতের টিটা ভেরিয়েবল, আর বড় হাতের টিটা হচ্ছে ফিক্সড টাইম পিরিয়ড টি। জি স্যার। সেটা পাই হইতে পারে, টুয়াইস পাই হতে পারে, এমন কোনো ফ্যাক্টর না। স্যার আপনি যে এই যে স্যার একটা সাইন ওভার একটা স্কোয়ারে রাখছেন, এটার লিমিট হবে স্যার 0 থেকে 2 পাই পর্যন্ত। আর এখানে টাইম পিরিয়ড তো টি, সুতরাং টি হচ্ছে টুয়াইস পাই এখানে এই ক্ষেত্রে। আচ্ছা লিমিট স্যার লিমিটে 2 পাই। অবশ্যই টুয়াইস পাই হবে। আর এখানে এভারেজ বের করো আর আরএমএস বের করো, এখানে তো লিমিট টুয়াইস পাই হবে, কারণ এখানে টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই। টাইম পিরিয়ড কিন্তু টুয়াইস পাই যে সবসময় হবে এরকম না, মানে এটা পাই হইতে পারে, টুয়াইস পাই হইতে পারে। টাইম পিরিয়ডটা তো সিগন্যালটা দেখে আমাকে বলতে হবে টাইম পিরিয়ড কত। বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন আমরা আজকে এখান থেকে শুরু করব। এই এই টপিক গুলো কিন্তু মানে খুবই এসেনশিয়াল টপিক, এগুলো তোমার সারা জীবনই কাজে লাগবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যতদিন পড়বা, যত কোর্স করবা, এই কনসেপ্ট গুলো তোমার মানে সবসময় কাজে লাগতে থাকে। এটার একটা বেসিক ধারণা খুব ভালো মতো থাকতে হবে, বুঝতে পারছো? এখন আমরা আগে আগে যখন পড়ছি তখন রেজিস্ট্যান্স পড়ছিলাম, তাই না? রেজিস্ট্যান্স কারেন্টকে বাধা দেয়। কোনো জায়গায় ভোল্টেজ যদি আমি কোন একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে রেজিস্টরের অ্যাক্রসে অ্যাপ্লাই করি, তখন সেই রেজিস্টরটা ভোল্টেজকে বাধা দেয়। এটা তো আমরা জানি, তাই না? জি স্যার। কোথাও যদি আমি একটা রেজিস্টরের অ্যাক্রসে যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি, এই রেজিস্টরের কাজ কি? কারেন্টকে বাধা দিবে। কারেন্ট ফ্লো করবে কিন্তু কারেন্টকে বাধা দিবে। রেজিস্টর যদি 0 হয় তাহলে কারেন্ট হবে ইনফাইনাইট, কোনো বাধা নাই, তাই না? রেজিস্টর 0 মানে জি কারেন্ট। স্যার। আর রেজিস্টর যদি বাড়তে থাকে তাহলে কারেন্ট কি হবে? কমতে কমতে থাকে। থাকে। এখন রেজিস্টর যে সিস্টেমে বাধা দেয়, ইন্ডাক্টর কিন্তু সেই সিস্টেমে বাধা দেয় না, একটু ডিফারেন্ট। এখানে যদি ইন্ডাক্টর থাকে তখন কিন্তু সেই সিস্টেমে বাধা দেয় না। আসলে এখানে এটা দেওয়া উচিত হয় নাই, এখানে সাইনোসয়েডাল ওয়েভ দিতে হবে এসির ক্ষেত্রে, এসি সাপ্লাই ক্ষেত্রে। আমরা এখন ডিসির ক্ষেত্রে আলোচনা করতেছি না। তাহলে একটা সাইনোসয়েডাল সিগন্যাল যখন আমি রেজিস্টরের অ্যাক্রসে অ্যাপ্লাই করি, তখন সে যেই সিস্টেমে বাধা দেয়, একটা ইন্ডাক্টরের অ্যাক্রসে অ্যাপ্লাই করলে ইন্ডাক্টর কিন্তু সেই সিস্টেমে বাধা দেয় না, একটু ডিফারেন্ট সিস্টেমে বাধা দেয়। বুঝতে পারছো কথাটা কিরকম ডিফারেন্ট? এটা বলতেছি। যেমন রেজিস্টর মানে এমন ভাবে বাধা দেয় যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো ফেজ শিফট থাকে না। আমরা অনেক অনেক সময় এইভাবে এক্সপ্রেস করি, মানে ভোল্টেজ এবং কারেন্ট সেম ফেজে থাকলে এইভাবে এক্সপ্রেস করি, মানে তাদের মধ্যে যে ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্স সেটা এইভাবে লেখি অনেক সময় লেখি। আর যদি ইন্ডাক্টর হয় তখন ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে একটা ফেজ ডিফারেন্স থাকে। যদি ইন্ডাক্টর হয় তখন দেখা যায় একটা ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি হয়। আবার যদি কারেন্ট থাকে, একটা ক্যাপাসিটর থাকে, এটা একটা ভোল্টেজ সোর্সের চিহ্নটা এরকম, কিন্তু ক্যাপাসিটরের চিহ্নটা এরকম। যদি ক্যাপাসিটরের অ্যাক্রসে অ্যাপ্লাই করা হয় তখনও কিন্তু সে এমন ভাবে বাধা দিবে, সে কারেন্টটাকে কমাবে, এটাও করে, আবার আরেকটা কাজ করে কি, একটা ফেজ শিফট তৈরি করে। বুঝতে পারছো কথাটা? ওই যে তোমরা ফেজ শিফট দেখছো না, ভোল্টেজ কারেন্টের ফেজ শিফট। জি স্যার। জি স্যার। রেজিস্টর করে কি এমন ভাবে বাধা দিবে যে ভোল্টেজ এবং কারেন্ট দুইটা একই ফেজে থাকবে, কোনো চেঞ্জ নাই, সেম ফেজ, ভোল্টেজ এবং কারেন্ট সেম ফেজ। কিন্তু যদি ইন্ডাক্টর থাকে
সে কি করবে? তার কাজ হচ্ছে ভোল্টেজকে লিড করাবে 90 ডিগ্রি। এখানে ভোল্টেজ 90 ডিগ্রি লিড করবে। আবার ক্যাপাসিটর থাকলে যেটা হয় উল্টা জিনিস, সে কারেন্টকে 90 ডিগ্রি লিড করাবে, অর্থাৎ আই এদিকে আসবে, ভি এদিকে আসবে। তাহলে দুইজনের বাধা দেওয়ার কোয়ালিটি কিন্তু ডিফারেন্ট। ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে একটা লিডিং ল্যাগিং কন্ডিশন তৈরি করে। বুঝতে পারছো? জি স্যার। এখন এখানে একটা অ্যাঙ্গেল ফ্যাক্টর চলে আসছে। অ্যাঙ্গেল একটা ফ্যাক্টর। আগে কিন্তু ডিসি সার্কিটে অথবা শুধু রেজিস্টরের ক্ষেত্রে অ্যাঙ্গেল কোনো ফ্যাক্টর ছিল না, কোনো অ্যাঙ্গেল ফ্যাক্টর ছিল না। এই কারণেই এখন আমরা নতুন একটা কনসেপ্ট নিয়ে আসি, সেটা হচ্ছে ইম্পিডেন্স। ইম্পিডেন্সকে আমরা বলি জেড। জেড হচ্ছে ইম্পিডেন্স, যেখানে দুইটা অংশ থাকে, একটা মান। ইম্পিডেন্সের দুইটা অংশ, একটা মান একটা অ্যাঙ্গেল। কোন? একটা মান একটা কোণ। যেমন এটা মান আর একটা কোণ, দুইটা অংশ থাকে। বুঝতে পারছো কথাটা? জি স্যার। তাহলে এটার কনসেপ্টটা তোমাকে ভালো মতো রপ্ত করতে হবে। এটা এরকম না যে মুখস্থ করতে হবে, এটা বুঝতে বোঝার জিনিস। মুখস্থ করার তেমন কিছু নাই এখানে। মুখস্থ করতে গেলে তো কষ্ট লাগবে, কঠিন হয়ে যাবে, কিন্তু তোমাকে এটা সবসময় বুঝে নিতে হবে। এই কারণে ইম্পিডেন্সের দুইটা এক্সপ্রেশন। এখানে যদি রেজিস্টর থাকে আর এখানে যদি একটা ওয়েভ থাকে, ধরো এটাকে ই বলতে পারো। ছোট হাতের কেন দিলাম বলো তো দেখি? স্যার ভেরিয়েবল। স্যার এটা ভ্যারিয়েবল ওই জন্য। হ্যাঁ, ভেরিয়েবল। এখানে কিছু মজার ব্যাপার স্যাপার আছে, তুমি বুঝলে তোমাকে আর মুখস্থ করা লাগবে না। ইন্টারেস্টিং অনেক রিলেশন আছে, বুঝতে পারছো? জি স্যার। জিনিসটা কিন্তু মজা আছে। মানে এরকম না যে জাস্ট, আর যদি তুমি না বুঝো তাহলে মুখস্থ করে কুল কিনারা পাবা না। একদিক দিয়ে মুখস্থ করবা, আরেক দিক দিয়ে ভুলবা, আর একদিক দিয়ে ভুল করবা। তোমাদের কি ল্যাব হচ্ছে, শুরু হয়েছে ল্যাব এসি সার্কিট? জি জি স্যার। স্যার। তাহলে মনে হয় এগুলো একটু দেখাইছে, দেখছি। জি স্যার, ভিডিওতে দেখাইছে, ইউটিউবের ভিডিও। এগুলো আবার রিপিট করতেছি, এগুলো খুব জরুরি জিনিস। একই সিস্টেম এই জিনিসগুলো চলে। যেমন এখানে আমি যদি বলি ভোল্টেজ এবং কারেন্ট এই দুইটার মধ্যে কোনো ফেজ শিফট নাই, জিরো। তার মানে আমি যদি আঁকি তাহলে ভোল্টেজটা যদি এরকম হয়, কারেন্টটাও এই ধরনের জিনিস হবে। মনে করো একটা ভোল্টেজ আর একটা কারেন্ট, এখানে রিলেটিভ অ্যামপ্লিটিউড। এখান থেকে কিন্তু বলতে পারবো না যে ভোল্টেজের অ্যামপ্লিটিউড বেশি, কারেন্টের অ্যামপ্লিটিউড কম, এটা বলা যাবে না। বলা যাবে? না স্যার। আমি যদি বলি যে 10 কেজি আর 10 সেন্টিমিটার কে বড়, কে বড় বলা যাবে? স্যার এটা তুলনা না করা স্যার, যাবে না। বলা যাবে না 5 এটা। সেন্টিমিটার কম্পেয়ার করা যাবে? না স্যার। এরকম আর কি। না স্যার। এখানে একটা রিলেটিভ অ্যামপ্লিটিউড আমরা দেখাই, ভোল্টেজ এবং কারেন্ট, কিন্তু ফেজ শিফটটা কিন্তু এখানে একই স্কেলে, অর্থাৎ এটা থিটাটা একই স্কেলে। সুতরাং এখানে ফেজ শিফট বোঝা যাচ্ছে যে ফেজ শিফট নাই। তাহলে এখানে তোমাকে বুঝতে হবে যে যদি আমি ভিটাকে বলি ভিএম সাইন অফ ওমেগা টি, তাহলে আই হবে আইএম সাইন অফ ওমেগা টি। বুঝতে পারছো কথাটা? জি স্যার। ভি ইজ ইকাল জি টু স্যার। ভিএম সাইন ওমেগা টি, আই ইজ ইকাল টু আইএম সাইন। আই এম সাইন। আর যদি ইন্ডাক্টর হয় তখন এখানে বলতে হবে ভি এবং আই এর মধ্যে একটা ফেজ শিফট আছে,
এইটাকে তুমি পজিটিভ 90 ডিগ্রি বলতে পারো, 90 ডিগ্রি একটু বেশি। তাহলে এখানে ভোল্টেজটা লিডিং, তাহলে ভি যদি তুমি ভিএম সাইন অফ ওমেগা টি বলো, তাহলে আই বলতে হবে কি, কি হবে বলো তো দেখি? স্যার I am sin omega t minus 90 degree. -90 ডিগ্রি। হ্যাঁ, ভেরি গুড। এখানে কারেন্ট কিন্তু ল্যাগিং, ভোল্টেজ লিডিং। এটা আমি লিখে আবার মুছে দেব, তারপর একটু বলি। যদি আই যদি এরকম হয়, আই এম সাইন ওমেগা টি, তাহলে ভি কি হইতো? কি হবে বলো তো দেখি? sin omega t plus 90. +90 হবে তো। EM sin omega t plus 90 ডিগ্রি। তো স্যার Very- এটাও তো -90 হবে। না না, ভোল্টেজ লিডিং। আমি এটার ক্ষেত্রেই বলতেছি, ইন্ডাক্টরের ক্ষেত্রেই বলতেছি। ও আচ্ছা, সরি স্যার। এটা আমি ভাবছি ইন্ডাক্টরের ক্ষেত্রে। এখন তুমি কিভাবে লিখতেছো সেটা হচ্ছে কোনটাকে রেফারেন্স হিসেবে ধরতেছো সেটা হচ্ছে ফ্যাক্টর। তাহলে ভি এবং আই এটার মধ্যে একটা ফেজ শিফট থাকে, সেটা হচ্ছে -90 ডিগ্রি। এখানেও যদি আমি ভিটাকে যদি এরকম ধরি, ভিএম সাইন অফ ওমেগা টি, তাহলে আইটাকে লিখতে হবে কি, আইটা এখন লিডিং। ক্যাপাসিটরের ক্ষেত্রে কি আই লিডিং না? জি জি স্যার। হ্যাঁ, আই হচ্ছে আই এম সাইন অফ ওমেগা টি। বুঝা গেছে? এখানে অনেক কিছুই দেখানোর আছে। এখন এই জায়গাটা খেয়াল করো, আরএল থাকলে কি ঘটনা ঘটবে বলো তো দেখি? আরএল থাকলে, আরএল থাকলে কি হবে? স্যার নরমাল ইন্ডাক্টরে যে জিনিসটা হয় ওইটাই হবে। আছে সেটা হচ্ছে যে আর এবং এল, এখানে আবার একটু ব্যাপার আছে। পেজটা ছোট, এখানে এক পেজে অনেক কিছু লেখার মতো আছে। এল এর আবার একটা বাধা দেওয়ার ক্ষমতা আছে, সেটাকে আমরা বলি এক্স এল। রেজিস্টরের যেমন একটা বাধা দেওয়ার ক্ষমতা আছে, ইন্ডাক্টরের একটা বাধা দেওয়ার ক্ষমতা আছে, এটাকে বলি এক্স এল, টুয়াইস পাই এফ ইন্টু এল। এটা হচ্ছে ইন্ডাক্টরের বাধা দেওয়ার ক্ষমতা। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। বুঝতে পারছো কথাটা? জি স্যার। আমি যে বললাম ইম্পিডেন্স, ইম্পিডেন্সের একটা মান আছে, একটা অ্যাঙ্গেল আছে। যেমন জেড এল, এটা হচ্ছে ইম্পিডেন্স, এটার মানটা হচ্ছে এক্সেল, আর কোনটা হচ্ছে থিটা, এটা এল বলা, হ্যাঁ থিটা এল। বুঝতে পারছো? থিটা এল, থিটাটা এই জায়গায় পজিটিভ হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। মানে আমি প্রথমে এখন আমরা আলোচনা করতেছিলাম ইম্পিডেন্স। ইম্পিডেন্স মানে কি? এই বাধা দেওয়ার ক্ষমতা, বাধা দেওয়ার ক্ষমতা মনে করতে পারো। রেজিস্ট্যান্স যেমন বাধা দেওয়ার ক্ষমতা, তাহলে একটা রেজিস্টরের ক্ষেত্রে আমরা যদি লিখি জেড আর, তখন লিখবো আর সাথে 0 ডিগ্রি। বুঝতে পারছো কথাটা? জি স্যার। জি স্যার। এখন এখানে থিটা এল লিখতে পারো অথবা 90 ডিগ্রি লিখতে পারো, সমস্যা নাই। থিটা এল লেখা যায়, অথবা থিটা এলটার মান আসলে 90 ডিগ্রি। তাহলে আর এর ক্ষেত্রে আমরা লিখতে পারি আর 0 ডিগ্রি, আর সি এর ক্ষেত্রে বাধা দেওয়ার যে মানে ক্ষমতা বা মানটা হচ্ছে এক্সসি, 1/2/fc। আর এখানে এক্স জেড সি যদি বলি, তখন এটা হবে এক্সসি মাইনাস, মানটা হচ্ছে এক্সসি, এটা বুঝো তুমি, মানটা এক্সসি। এখানে মান এবং অ্যাঙ্গেল দুইটাই কিন্তু একটা দুইটাই ফ্যাক্টর। এই অ্যাঙ্গেল দেখে তুমি বুঝতে পারবা যে আসলে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ শিফটটা কেমন হবে। বুঝতে পারছো কথাটা? জি স্যার। জি স্যার। এই যে ইম্পিডেন্সের মান, ইম্পিডেন্সের যে অ্যাঙ্গেল, সরি মান এবং অ্যাঙ্গেল দুইটাই ফ্যাক্টর। এই অ্যাঙ্গেল দেখে তুমি বুঝতে পারবা যে আসলে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ শিফটটা কেমন। একটু বেশি ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, এখানে আসলে এক পেজে আটবে না, সবকিছু এখানে বলা যাবে না। এখানে এখন একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে এইখানে আর এবং এল এই দুইটা মিলে একসাথে একটা ইফেক্ট তৈরি করে, সেটাকে বলা হয় পুরা সার্কিটের জেড।
তাহলে জেড ইজ ইকাল টু আর 0 প্লাস এক্সেল 90। বুঝতে পারছো কথাটা? মানে দুইটা একসাথে, এটা একটা কমপ্লেক্স, কি বলে এটাকে, কমপ্লেক্স অ্যালজেব্রা করতে হবে, কমপ্লেক্স অ্যালজেব্রা। তোমরা যদি ক্যালকুলেটরে এটা শিখো তাহলে খুব সহজেই পারবা, ক্যালকুলেটরে শিখলে পারবা। এখন টোটাল মানটা কি দাঁড়াবে, এটা যদি ক্যালকুলেটরে করো তাহলে দেখবা কমপ্লেক্স ভেরিয়েবলে করতে পারো। এটা আবার তোমার কি বলে এটাকে, এটা এটা দুইটা সিস্টেম আছে, রেক্টেঙ্গুলার ফর্ম আর একটা পোলার ফর্ম। একটা হচ্ছে রেক্টেঙ্গুলার আর একটা পোলার। এটা শিখাইতে অনেক সময় লাগবে, জিনিসগুলো শিখতে হবে তোমাদের। এই দুইটা মিলায় একটা জেড হবে, এই দুইটা মিলায় কি হবে, জেড হবে। জেড না, এটাকে আমরা বলবো এক্স, এবং একটা থিটা হবে। এই দুইটা মিলায় একসাথে একটা এক্স হবে, থিটা হবে পুরো সার্কিটে। এই থিটাটা আসলে কত হবে বলো তো দেখি? স্যার এই থিটাটা -90? না, থিটাটা কত হবে? স্যার আপনি কি টোটাল রেজিস্ট্যার ক্যাপাসিটর একসাথে বলতেছেন? এখানে তো রেজিস্টর আর ইন্ডাক্টর। আচ্ছা আচ্ছা, তো শুধু 90? এই সার্কিটের জন্য রেজিস্টর আর ইন্ডাক্টর দুইটা মিলায় কত? হ্যাঁ স্যার শুধু 90, হ্যাঁ শুধু 90 ডিগ্রি হবে, +90 ডিগ্রি। না, এখানে রেজিস্টর আর ইন্ডাক্টর দুইটা মিলায় মাঝামাঝি একটা অবস্থানে আসবে। অর্থাৎ শুধু ইন্ডাক্টর থাকলে 90 হইতো, শুধু রেজিস্টর থাকলে 0 হইতো। আর রেজিস্টর ইন্ডাক্টর একসাথে থাকলে দুইটা 90-র মাঝামাঝি হবে। এটা নির্ভর করবে যে কার মানটা বেশি। আমি এটা মুছে দিব এখন, একটু জাস্ট একটু দেখাচ্ছি। মনে করো আর যদি বড় হয়, আর এবং এক্স দুইটা যদি সমান হয় তাহলে এইটা হচ্ছে জেড, দুইটার যোগফলটা হচ্ছে জেড। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্সেল, এটা আর এটা এক্সেল। দুইটার মান যদি সমান হয় তাহলে জেড এর অ্যাঙ্গেল হবে কত, না 45 ডিগ্রি। এটা হচ্ছে জেড এর অ্যাঙ্গেল, কত হবে 45। যদি আর বড় হয়, এক্সেল যদি ছোট হয়, তাহলে এই দুটা সাম করলে কি হয়? স্যার অ্যাঙ্গেলটা 45 এর থেকে কম হবে। এটা টোটাল সার্কিটের জেড। বুঝতে পারছো? এটা হচ্ছে, আমি কিন্তু পুরো প্রথম সার্কিটেরটা বের করতেছি। সার্কিট, এই সার্কিট আর এবং এল, যদি কোনো সার্কিটে আর থাকে আর এল থাকে, তখন আর এবং এক্সেল এটা কমপ্লেক্স ভেরিয়েবলের মাধ্যমে এটাকে বের করা যায়। বুঝতে পারছো? এই দেখো, আর বড় হয় তাহলে অ্যাঙ্গেলটা তখন আর এর দিকে নিয়ে যাবে। আর এর কাজ কি? আর এর কাজ হচ্ছে 0-র দিকে নিয়ে যাওয়া। আর এক্সেল এর কাজ কত, 90-র দিকে নিয়ে যাবে, সে টেনে নিয়ে যাবে। যদি এক্সেল বড় হয়, এল এর মান যদি বড় হয় তাহলে এক্সেল বড় হয়। মানে স্যার যে বড় ইম্পিডেন্স তার কাছে টেনে নিয়ে যাবে। হ্যাঁ, তার দিকে, তার স্বভাব চরিত্র সে প্রভাবিত করবে, তার স্বভাব চলে আসবে। এক্সেল এর স্বভাব কি? তার স্বভাব হচ্ছে যে সে ভোল্টেজটাকে 90 ডিগ্রি লিড করাবে। বুঝতে পারছো কথাটা? জি স্যার। তখন অ্যাঙ্গেলটা, ফেজ শিফটটা 90-র কাছাকাছি হবে। ধরো 90 হবে না, ধরো 80 হইলো বা এরকম, 90-র কাছাকাছি চলে যাবে। তাহলে এই সার্কিটে যদি, এই যে দেখো, ভোল্টেজ এবং কারেন্ট এই দুটোর মধ্যে ফেজ শিফট কত হবে, এটা নির্ভর করবে কে বড়। যদি এল বড় হয় তাহলে এটা 90-র কাছাকাছি হবে, 80 মতো হবে। যদি আর বড় হয় তাহলে এটা 0-র কাছাকাছি আসবে, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি এরকম হবে। সোজা কথা, 45 এর ছোট হবে, 45 এর থেকে বড় হবে এরকম, কিন্তু 90 ক্রস করবে না, 0 ক্রস করবে না। বুঝছো কথাটা? জি স্যার। জি স্যার। স্যার
এটা এরকম ক্যালকুলেটরে ভ্যালু বসালে কিন্তু এই অ্যাঙ্গেলটা ওরকমই হিসাব হয়ে আসে। হ্যাঁ, এটাকে বলি আমরা কমপ্লেক্স ভেরিয়েবল। এটা একসাথে অনেক জিনিস শিখাতে হচ্ছে, তো আমরা কমপ্লেক্স ভেরিয়েবল শিখছি না। মনে করো এটা যে অপারেটর দিয়ে লেখে, মনে করো আর, এটা ধরো আর, আর মনে করো এক্স। এটা লেখার সিস্টেম হচ্ছে ধরো আর 1 2 3, মনে করো আর যদি 3 হয়, আর এক্স মনে করো 1 2 3 4। তাহলে আমরা কমপ্লেক্স ভেরিয়েবল তোমরা মনে হয় শিখছো কোথাও, না শিখো নাই? ইন্টারমিডিয়েটে শিখছো তো। এটা লেখার দুইটা সিস্টেম আছে, কমপ্লেক্স ভেরিয়েবল বলি আমরা, পোলার সিস্টেম আর রেক্টেঙ্গুলার সিস্টেম। কমপ্লেক্স ভেরিয়েবল বলি আর কি পোলার সিস্টেম। যেমন এটাকে দুই ভাবে এক্সপ্রেস করা যায়। এটা হচ্ছে জেড, আমরা একটা বলতে পারি জেড এবং অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এটা একটা এক্সপ্রেশন, এটাকে বলি পোলার এক্সপ্রেশন, পোলার পোলার ফর্ম, পোলার ফর্ম। আরেকটা আছে রেক্টেঙ্গুলার ফর্ম। রেক্টেঙ্গুলার ফর্ম হচ্ছে আমি যদি লিখি আর প্লাস জে এক্স এল, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম। বুঝতে পারছো? এই দুইটা ফর্মের যে কোনো একটা ফর্ম ইউজ করা যায়। এই ইম্পিডেন্স যদি আমি এক্সপ্রেস করি তাহলে পোলার ফর্ম অথবা রেক্টেঙ্গুলার ফর্ম, দুইটা ফর্মে এটা এক্সপ্রেস করা যায়। আমি আসলে অনেক বেশি কিছু বলে ফেলতেছি, কিন্তু কিছু করার নাই। এই মানে এইখানে এই কোর্সে এই অংশটাতে মানে অনেক জিনিস একসাথে বলতে হয় আর কি। এটা একসাথে ক্লিয়ার হয়ে গেলে সুবিধা। তাহলে আবার আমরা আগের জায়গায় ফিরে যাই, এগুলো আবার আলোচনা করবো। এটা একদিন না, এটা আগামী 2-3 দিন এগুলো একই জিনিস বলতে থাকবো। তাহলে আমরা যে সামারিটা করতেছিলাম, সেই সামারিতে যদি আমরা ফিরে যাই তাহলে আমরা দেখতেছি যে এখানে যদি আমরা বলি যে ভি ইজ ইকাল টু ভিএম সাইন অফ ওমেগা টি, যেহেতু এটা একটা ইন্ডাকটিভ সার্কিট, যেহেতু একটা রেজিস্টর আছে ইন্ডাক্টর আছে, তার মানে অ্যাঙ্গেলটা 0 থেকে 90-র মধ্যে হবে। যেহেতু ইন্ডাক্টর আছে অবশ্যই ভোল্টেজ লিড করবে, তাই না? ইন্ডাক্টর থাকলে জি স্যার। ভোল্টেজ লিড করে। আর এখানে আই এর ক্ষেত্রে হবে আই এম সাইন অফ ওমেগা টি মাইনাস থিটা। এই থিটাটা 0 থেকে 90-র মধ্যে যে কোনো একটা ভ্যালু হবে, 0 থেকে 90-র মধ্যে। বুঝতে পারছো কথাটা? একটু আগে দেখালাম না? জি স্যার। একটু আগে দেখালাম তো যে যদি আর বড় হয় তাহলে এটা 45-এর থেকে ছোট হবে, আর যদি এল বড় হয় তাহলে 90-র কাছাকাছি চলে যাবে, 45-এর থেকে বড় হবে। বুঝতে পারছো কথাটা? স্যার। এবং আর যদি 0 হয় তখন কি হবে? 90 ডিগ্রি হয়ে যাবে। এল যদি 0 হয় এটা 0 হয়ে যাবে, শুধু একটা রেজিস্টিভ সার্কিট হয়ে যাবে। ঠিক না? জি বুঝছো স্যার। কথাটা? জি স্যার বুঝছি। এখানে কিছু সূত্র আছে, একদম তোমাকে জাস্ট মুখস্থ রাখতে হবে। একই সূত্র সব জায়গায় কাজে লাগবে, জেড ইজ ইকাল টু আর প্লাস জে এক্সএল, অথবা এভাবে বলা যায় জেড থিটা, এটা পোলার ফর্ম। এখন যদি আর 0 হয়ে যায় তখন কি? এটা একটা ইন্ডাকটিভ সার্কিট হয়ে গেল, তাই না? জি স্যার। যদি এখানে আর 0 না হয়ে যদি এল 0 হয়, এল যদি 0 হয় তাহলে এক্সএল মানে কি? টুয়াইস বাই এফ এল। এখানে দেখো এল যদি 0 হয় এক্সএল 0 হয়ে যাবে। এক্সএল 0 মানে এটা একটা রেজিস্টিভ সার্কিট, শুধু রেজিস্ট্যান্স আছে এখানে। তাহলে এল এর মান যদি 0 হয় তাহলে এখানে অ্যাজ ইফ এখানে একটা শুধু রেজিস্ট্যান্স আছে আর কিছু নাই। আর 0 হওয়া মানে কি? এখানে শুধু একটা ইন্ডাক্টর আছে আর কিছু নেই। বুঝতেছো কথাটা? আচ্ছা, এগুলো আরো আলোচনা হবে, সুবিধা নাই। তাহলে যদি একইভাবে যদি ক্যাপাসিটর থাকে তখন কি হবে? ভোল্টেজটা ল্যাগ করবে, ভিএম সাইন অফ ওমেগা টি। তাহলে আইটা কিন্তু লিড করবে, তাহলে আমরা লিখবো আই এম সাইন অফ ওমেগা টি প্লাস থিটা। একইভাবে থিটার মান 0 থেকে 90 পর্যন্ত যে কোনো অবস্থা আসতে পারে। বুঝছো কথাটা? স্যার ক্যাপাসিটর নিয়ে একটা প্রশ্ন ছিল স্যার। ক্যাপাসিটর তো একটা নির্দিষ্ট সময় পর্যন্তই এটা কাজ করতেছে। আর না, এটা মানে তোমার এসি সার্কিট, তো তুমি ডিসি সার্কিটের কনসেপ্ট এখানে আনতে পারবা না। ডিসি তে যেমন মনে করো
তুমি যদি মনে করতেছো যে একটা ভোল্টেজ সে চার্জ ধরে রাখবে এরপরে আবার ছাড়বে, এগুলো কোনো ফ্যাক্টর নাই এখানে। এসি বুঝতে পারছি। অপারেশনটা একটু ডিফারেন্ট। এসিতে তো সবসময় ভোল্টেজ প্লাস মাইনাস হচ্ছে, তো জি স্যার, জি স্যার। এখানে একটু ডিফারেন্ট অপারেশন। আচ্ছা, এখন দেখো এইখানে যদি আরএলসি একসাথে থাকে তখন ঘটনাটা কি ঘটবে? আরএলসি একসাথে থাকলে এল এবং সি এর মধ্যে একটা মারামারি হবে। যে বড় সার্কিট মনে করবে যে সে সেটাই। অর্থাৎ মনে করো সূত্রটা এরকম, দেখো সূত্র থেকেই তুমি বুঝতে পারবা। সূত্র আর ইজিক্যাল টু জে এক্সএল মাইনাস জে এক্স, এটা হচ্ছে সূত্র। এখন এক্সএল বড় না এক্সি বড়, এটা তোমাকে আগে বের করতে হবে। এক্সএল যদি বড় হয়, এক্সএল যদি এক্সি থেকে বড় হয়, তাহলে বুঝতে হবে এটা ইন্ডাকটিভ সার্কিট, মানে ইন্ডাক্টরের পাওয়ার বেশি। বুঝতে পারছো? এক্সএল বড় মানে ইন্ডাক্টরের পাওয়ার বেশি। তার মানে ইন্ডাক্টরের পাওয়ার বেশি মানে এখানে সে ইন্ডাকটিভ সার্কিট হিসেবে ব্যবহৃত হবে। অর্থাৎ এই যে এই সার্কিটের মতো, এটার মতো কাজ করবে, অ্যাজ ইফ একটা রেজিস্টর এবং ইন্ডাক্টর আছে। বুঝতে পারছো কথাটা? স্যার, তাহলে সেই ক্ষেত্রে ভোল্টেজটা লিড করবে। যদি এরকম হয় তাহলে আমাদের কি বলতে হবে? ভি লিডস আই। ঠিক আছে না? জি স্যার। কমন সেন্সে কি বলে তাই তো বলে নাকি? কিন্তু যদি এরকম হয় এক্সি বড়, তখন কি হবে? তখন স্যার আই ল্যাগ। আই লিড করবে। একটা কথা অনেকভাবে বলা, দুইভাবে বলা যায়, কিন্তু তুমি একভাবে মনে রাখবা। একটা কথা দুইভাবে বলা যায়, কিন্তু তুমি মনে রাখবা একবার। একটা কথা এইভাবে মনে রাখলে ভালো হয় যে ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ লিড করবে, ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট লিড করবে। এই কথাটা মনে রাখলেই ভালো হয়। তোমার এটা মনে রাখার দরকার নাই যে ইন্ডাক্টরে আই ল্যাগ করে, এই কথাটা মনে রাখার দরকার নেই। তুমি যদি এটা মনে রাখো যে ভোল্টেজটা লিড করে, তাহলেই হয়ে যাবে। অপরটা তুমি এমনি বুঝতে পারবে। তাহলে এটা মনে রাখবা। তোমাকে যদি আমি প্রশ্ন করি ইন্ডাক্টরে কি অবস্থা, তুমি বলবা ভোল্টেজ লিড করে, এটা মনে রাখবা। আর ক্যাপাসিটরে কারেন্ট লিড করে, ক্যাপাসিটরে কারেন্ট, ইন্ডাক্টরে ভোল্টেজ। এই কথাটা মনে রাখলে সহজ হয়। বুঝতে পারছো? স্যার, তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে সরি, ইন্ডাক্টর ক্যাপাসিটর যদি একসাথে থাকে তাহলে অনেক রকম ঘটনা ঘটতে পারে। কে বড় এটাকে দেখতে হবে, ইন্ডাক্টর বড় না ক্যাপাসিটর বড়। এটা মানে ক্যাপাসিটরের রিঅ্যাক্টেন্স কোনটা বড়, এইটার মানে দুইটার ইউনিট কিন্তু দুই রকম। এক্স মানে এল এর ইউনিট আলাদা, সি এর ইউনিট আলাদা, কিন্তু এক্সএল এবং এক্সি দুইটার ইউনিটই কিন্তু একই, ওহম। এক্সএল এক্সি এদের ইউনিট একই। আবার যদি ধরো এক্সএল সমান সমান এক্সি হয়ে যায়, তখন কি হবে বাবা বলো তো দেখি? তখন কি হবে? স্যার এটা রেজিস্টিভ সার্কিট, শর্ট সার্কিট হয়ে যাবে, জিরো হয়ে যাবে টোটালটা। শর্ট সার্কিট হবে না। রেজিস্টিভ সার্কিট হবে। এটা ওইটাই রেজিস্টিভ, হ্যাঁ এটা একটা রেজিস্টিভ সার্কিট হয়ে যাবে। কারণ জেড ইজিক্যাল টু দেখো আর, আমি বলছি জেড ইজিক্যাল টু আর জে এক্সএল মাইনাস জে এক্সি। তাহলে এই দুইটা কাটাকাটি যাবে, কিন্তু সার্কিটে থাকতেছে আর। তাহলে যদি আমি পোলার ফর্মে প্রেজেন্ট করি তাহলে বলতে হবে আর জিরো, মানে এটা একটা রেজিস্টিভ সার্কিটের মতো কাজ করবে। বুঝতে পারছো? জি স্যার। এই সার্কিট গুলো নিয়ে কিন্তু অনেক অ্যানালাইসিস আছে, সামনে আসবে। মিড টার্মের পরেও আসবে মনে হয়, মিড টার্মের পরে আরো অনেক অ্যানালাইসিস আসবে এই যে এগুলো নিয়ে। তোমার এখন থেকে যদি বেসিক কনসেপ্ট না থাকে, তোমার সামনে গিয়েও অনেক কষ্ট হবে বুঝতে। এই লেকচারটা ভালো মতো দেখার চেষ্টা করো। তাহলে এই ক্ষেত্রে আমরা আসলে আগেই বলতে পারবো না যে কি অবস্থা হবে যদি আমি এক্সএল এক্সির মানটা না জানি। তাহলে রেফারেন্স হিসেবে আমি যদি ভিএম সাইন অফ ওমেগা টি ধরি সবগুলোর মতোই, তাহলে আইএম ইজিক্যাল টু সাইন অফ ওমেগা টি, আমি বলবো প্লাস অথবা মাইনাস থিটা, কারণ আমি জানি না কে লিড করছে। তাহলে প্লাসও হইতে পারে
অথবা মাইনাসও হইতে পারে, ঠিক না? জি স্যার। এতটুকু বুঝতে পারছো কিনা দেখ। এতটুকু কোনো কনফিউশন আছে? স্যার মানে আমি একটা জিনিস একটু বুঝতেছি না যে ইন্ডাক্টর আর ক্যাপাসিটরে কেন কারেন্ট লিড বা ল্যাগ করে, মানে এটার অ্যাকচুয়াল রিজনটা কি? এটার অ্যাকচুয়াল রিজনটা হচ্ছে যে তুমি যখন ইন্ডাক্টর বা ক্যাপাসিটর করবা, ইন্ডাক্টর আর ক্যাপাসিটর যখন করবা তখন তুমি একটা জিনিস দেখবা যে ইন্ডাক্টরের বৈশিষ্ট্য হচ্ছে এরকম, সে মানে কি বলে, ইন্ডাক্টরের বৈশিষ্ট্য হচ্ছে সে কারেন্টের চেঞ্জকে বাধা দেয়, বা ক্যাপাসিটরের বৈশিষ্ট্য হচ্ছে ভোল্টেজের চেঞ্জকে বাধা দেয়, ভোল্টেজের চেঞ্জকে বাধা দেয়। মানে ধরো যদি শুধু ক্যাপাসিটর থাকে তখন সে ভোল্টেজের চেঞ্জকে বাধা দেওয়ার কারণে সে দেখা যাচ্ছে যে কারেন্ট যেভাবে চেঞ্জ হয় ভোল্টেজ সেভাবে চেঞ্জ হয়, এই কারণে একটা লিডিং ল্যাগিং তৈরি হয়। স্যার ইন্ডাক্টরের কারণে কি পিক ভ্যালুর তো পরিবর্তন হবে না মনে হয়? জি, স্যার ইন্ডাক্টরের কারণে কি পিক ভ্যালুর পরিবর্তন হবে? পিক ভ্যালু কি জিনিসটা? পিক ভ্যালুর কি কোনো পরিবর্তন ও হবে? পিক ভ্যালু, ও হ্যাঁ, না পিক ভ্যালুটা সেমই থাকে, পিক ভ্যালু সেম থাকে। স্যার একটা কোশ্চেন ছিল আমার। মনে করো একটা সার্কিটে, ধরো একটা সার্কিট, সার্কিট ইন্ডাক্টর আছে। এখন আমি এখানে একটা ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি, ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি, সাপ্লাই দেওয়ার পরে ইন্ডাক্টর করে কি এই কারেন্টটাকে মানে সহজে চেঞ্জ হইতে দেয় না। কারেন্টের চেঞ্জটাকে সে বাধা দেয়, যার কারণে কারেন্টটা ল্যাগ করে আসে। কারেন্টটা কি করে, অন্য কালিতে যদি দেখায়, কারেন্টটা ল্যাগ করে, মানে কারেন্টটা, এখন মনে করো কারেন্ট তো শুরুতে তো এখানেই থাকে তাই না, একদমই স্টার্টিং। জি এটা স্যার। প্রথম সাইকেলটা এই জন্য দেখবা যে প্রথম সাইকেলে একটা ডিস্টরশন থাকে, কিন্তু পরবর্তী সাইকেলে গিয়ে সে 90 ডিগ্রি একটা ফেজ শিফট তৈরি করে। প্রথমে হয়তো বা এরকমই হবে, ধরো এটা, এখন অ্যাকচুয়ালি তো আঁকাটা খুব মুশকিল, একটা আইডিয়া দেই তোমাকে। মনে করো এটা হচ্ছে ভোল্টেজ, আর কারেন্টটা মনে করো 90 ডিগ্রি। 90 ডিগ্রি কিন্তু শুরুতেই আসে না, সে এইভাবে করে এসে হয়তো শুরুতে কিছুক্ষণ একই ফেজে থেকে তারপরে এইভাবে একটা চেঞ্জ সে তৈরি করে। একটা 90 ডিগ্রি ফেজ শিফট সে তৈরি করে। প্রথমে তো একই ফেজে থাকার কথা তাই না, মানে সে কারেন্টের চেঞ্জটাকে বাধা দেয়, এই জন্য কারেন্টটা ল্যাগিং হয়। ইন্ডাক্টরের বৈশিষ্ট্য যখন পড়বা তখন দেখবা লেখা থাকবে ইন্ডাক্টর এমন একটা এলিমেন্ট যে কারেন্টের চেঞ্জকে বাধা দেয়, এই জন্য কারেন্টটা ল্যাগিং থাকে। কারেন্ট সবসময় ল্যাগিং আর ভোল্টেজটা লিডিং। আবার ক্যাপাসিটর হচ্ছে এমন একটা এলিমেন্ট যে ভোল্টেজের চেঞ্জকে বাধা দেয়, ক্যাপাসিটর, যার কারণে ভোল্টেজটা সবসময় ল্যাগিং হবে ক্যাপাসিটর। এটা ক্যাপাসিটরের বৈশিষ্ট্য। ভোল্টেজের যে চেঞ্জটা হবে সেই চেঞ্জটাকে সে সহজভাবে হইতে দিবে না, কিন্তু রেজিস্টরের এই বৈশিষ্ট্য নাই। রেজিস্টর কিন্তু যা শুধু তোমার মানকেই বাধা দেয়, কারেন্টের মানকে বাধা দেয়, কিন্তু ইন্ডাক্টর ক্যাপাসিটর দুইটাই করে, মানকেও বাধা দেয় আবার অ্যাঙ্গেলকেও একটা চেঞ্জ, অ্যাঙ্গেলও একটা চেঞ্জ নিয়ে আসে। ঠিক আছে, আর কারো কিছু বলার আছে? দেখো স্যার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আরএমএস নিয়ে। স্যার আমরা বাসায় যে এসি কারেন্টটা ব্যবহার করি সেটা অনেক সময় 210, 220 বা 230 হয়।
সেটা কি স্যার আরএমএস ভ্যালুটাই? কোনটা আরেকবার বলো তো দেখি। স্যার বাসায় যে আমরা এসি কারেন্টটা ব্যবহার করি সেটা 210, 15, 20 এটা আসলে আরএমএস বলা হয়, এটা আসলে আরএমএস ভ্যালু জি স্যার। আমরা ইউজ করি আসলে আরএমএস ভ্যালু। মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখবা পিক ভ্যালু আর পরবর্তীতে ইউজ হবে না একসময়। মানে বিশেষ করে অ্যানালাইসিস গুলোতে আরএমএস ভ্যালুই সবসময় আমরা ইউজ করি, এটাই কনভেনিয়েন্ট। এবং শুরুর দিকে দেখবা যে আমরা হয়তো পিক ভ্যালু কোথাও কোথাও বলতেছি, কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে শেষে দেখবা যে আরএমএস ই সহজ। এখন আমরা আরএমএস পিক দুইটা মিলায় জুলাই করবো আর কি, কিন্তু পরবর্তীতে এক সময় দেখবা যে শুধু আরএমএস এই হয়তো বা কনভেনিয়েন্ট হবে। জি স্যার বুঝছি। আচ্ছা, তোমাদের দেখি অ্যাটেন্ডেন্সের কি অবস্থা? অ্যাটেন্ডেন্সের লিংকটা এখনো ওপেন করি নাই। এখন ওপেন করছি। সার্কিটের মধ্যে শুধু রেজিস্টর যদি থাকে তাহলে কোনো লিডিং ল্যাগিং থাকে না। যদি ইন্ডাক্টর থাকে তখন ভোল্টেজটা লিড করে। হ্যাঁ, যদি ইন্ডাক্টর থাকে এবং জেডটা পজিটিভ থাকে, ইম্পিডেন্স পজিটিভ থাকে, যদি ইন্ডাক্টর থাকে ইম্পিডেন্স পজিটিভ, ঠিক আছে। আর যদি ক্যাপাসিটর থাকে ইম্পিডেন্সটা নেগেটিভ। কেন নেগেটিভ হয় এটা একটা কনভেনশন আর কি, রিপ্রেজেন্ট করার সিস্টেম। এটা পরে আরো দেখাবো, আরো বুঝতে পারবে ভালো। আর এল যদি একসাথে থাকে তাহলে ইম্পিডেন্সটা পজিটিভ হয় এবং অ্যাঙ্গেলটার মান 0 থেকে 90 এর মধ্যে কোনো একটা ভ্যালু হয়। যদি ক্যাপাসিটর থাকে তাহলে ইম্পিডেন্সটা নেগেটিভ হয়। শুনতে পারতেছো? জি স্যার। আর যদি আরএলসি থাকে তাহলে ইম্পিডেন্সটা পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হতে পারে। এটা নির্ভর করবে এক্সএল এবং এক্সসি এর মানের উপর। তাহলে এই স্লাইড গুলোতে মোটামুটি করা আছে। যেমন আর এর ক্ষেত্রে শুধু রেজিস্টর আছে, তখন অ্যাঙ্গেলটা 0, এই জিনিসটা এভাবে লেখা আছে। ভি এর যে অ্যাঙ্গেল, আই এরও সেই অ্যাঙ্গেল, কোনো ফেজ শিফট নাই। দেখো, ভি এবং আই এর মধ্যে কোনো ফেজ শিফট নাই। যদি ইন্ডাক্টর থাকে তখন অবশ্যই 90 ডিগ্রি ল্যাগিং হবে, কারেন্ট ল্যাগিং, ভোল্টেজ লিডিং। আমি ভোল্টেজটাকে রেফারেন্স ধরে সবগুলো দেখাইছি, তুমি কিন্তু কারেন্টটাকেও রেফারেন্স ধরতে পারো। কারেন্টটাকে যদি রেফারেন্স ধরো তখন ভোল্টেজ কিন্তু লিডিং হবে 90 প্লাস 90 ডিগ্রি, প্লাস 90 হবে। যদি কারেন্টটাকে আমি রেফারেন্স শুধু ওমেগা টি লিখি, আই এম সাইন ওমেগা টি লিখি, তাহলে ভোল্টেজের ক্ষেত্রে লিখতে হবে ভিএম সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। আর জেড বের করার নিয়ম হচ্ছে ভি বাই আই। খেয়াল করো, ভি বাই আই, তাহলে ভি আর আই যদি ভাগ করি তাহলে কি হচ্ছে দেখো,
দুই ভাবে লেখা যায়, ভিএম আইএম 90 ডিগ্রি, জেড 90 ডিগ্রি, এটা দুই ভাবে লেখা যায়। এগুলো আরো দেখাবো সামনে। যেমন ধরো এইখানে আমি যদি আর লিখি, আর মানে কি, ভি বাই আই না, ভিএম সাইন ওমেগা টি আইএম সাইন ওমেগা, তাহলে এটা লিখবো কিভাবে? তাহলে এখানে খেয়াল করো ভিএম বাই আইএম আছে, খেয়াল করছো, ভিএম বাই আইএম। আর এখানে আমরা যে সাইন ওমেগা টি যেটা, এটা আসলে এভাবে কাটাকাটি তো যায়, সেটা ঠিক আছে, কিন্তু এখানে আসলে আমরা অ্যাঙ্গেলের একটা ফ্যাক্টর থাকে, যেহেতু এটা পুরোপুরি কাটাকাটি যাচ্ছে, আমরা অ্যাঙ্গেলটা জিরো ধরি। এখানে যে অ্যাঙ্গেল, এখানেও সে অ্যাঙ্গেল, তাহলে দুইটা অ্যাঙ্গেলের মধ্যে ডিফারেন্স জিরো। তাহলে ভিএম বাই আইএম ইজ ইকাল টু আর, এটা জিরো। আবার যদি এরকম হয়, দেখো খেয়াল করো, ভি যদি হয় এরকম ভিএম সাইন ওমেগা টি, আর আই ইজ ইকাল টু, ধরো ভি বাই আই আমি করতেছি, ভি বাই আই মানে তো জেড নাকি, আই এম সাইন ওমেগা টি প্লাস 30 মনে করো। এখন কি করবা? এখন এটাকে লিখবা কিভাবে? লেখাটা মুশকিল না? এটা কাটতে পারবা? এটা কাটতে পারবা? না স্যার। কাটা যাবে না, এটা আসলে না, স্যার। কোনো ডিফারেন্ট একটা রিপ্রেজেন্টেশন আছে। তাহলে ভি বাই আই যেটা, হ্যাঁ, ভি বাই আই যেটা, সেটা তোমাকে লিখতে হবে, কারণ এখানে দেখো, খেয়াল করে দেখো, এখানে কারেন্টটা লিডিং, কারেন্ট লিডিং না, এটা কারেন্ট লিডিং, স্যার, তার মানে এটা current একটা leading। ক্যাপাসিটিভ সার্কিট, আসলে এটা একটা ক্যাপাসিটিভ সার্কিট। আসলে এই জিনিসটা মানে ভ্যারাইটিস রিপ্রেজেন্টেশন আছে, যেমন আমরা এটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, দেখো খেয়াল করো, এটা সামনে আবার বলবো, আমরা এটাকে এইভাবে লিখি, ভিএম 0 আইএম 30, এটা এইভাবে লিখি, বুঝতে পারছো? তাহলে ভি বাই আই যেটা, সেটা হচ্ছে জেড, আর ভিএম আইএম এই দুইটা যদি ভাগ করি, ভাগ করলে আসবে এক্স। ওই যে আমি বলছিলাম রিঅ্যাক্টেন্স, মানটা চলে আসবে। আর 0 আর 30 এই দুটার মধ্যে ডিফারেন্সটা কিভাবে হবে? নিয়মটা হচ্ছে উপরে যেটা থাকবে ওইটা থেকে নিচেরটা বিয়োগ হবে, তার মানে 0 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। নিয়মটা হচ্ছে এটা, মানে নিচেরটা উপরে চলে যাবে, উপরে গিয়ে বিয়োগ হবে, বুঝতে পারছো সিস্টেমটা? তাহলে আমরা বলবো জেড ইজ ইকাল টু এক্স মাইনাস 30, বুঝতে পারছো কথাটা, সিস্টেমটা? জি স্যার, বুঝছি। এটা হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন সিস্টেম। এই সিস্টেমটা পুরাটাতে ফলো করা হবে, পুরা এই যে তোমার এক্সএল, এক্সআর, আরএল, আরসি, আরএলসি, যে কোনো সার্কিটের ক্ষেত্রে এইভাবে রিপ্রেজেন্ট করা হবে। এই এক্সটা কি? এক্সটা হচ্ছে এই যে ইম্পিডেন্স, ইম্পিডেন্সের মান পরম মান। ইম্পিডেন্সের দুইটা অংশ থাকে। ইম্পিডেন্সের কয়টা অংশ? একটা থাকে মান, আরেকটা থাকে অ্যাঙ্গেল। এই মানটাকে আমরা বলি রিঅ্যাক্টেন্স। মানের নাম কি? রিঅ্যাক্টেন্স। রিঅ্যাক্টেন্স। শুধু রেজিস্টর হইলে, অনলি রেজিস্টর, তখন এটাকে বলি আর। অনলি ইন্ডাক্টর হইলে বলি এক্সএল। এগুলোর আবার একটু ভেরিয়েশন হয়ে যাচ্ছে। যদি শুধু ক্যাপাসিটর থাকে আর কিছু নাই, তখন এটার নাম হয়ে যায় এক্সসি। এগুলো অনেক কনফিউশন তৈরি করে, এটা তোমার বুঝতে হবে যে আর কি জিনিস, এক্সএল কি জিনিস, এক্সসি কি জিনিস। সবগুলোর এককই ওহম, এটার একক ওহম, এটার একক ওহম, এটার একক ওহম। আবার যদি জিজ্ঞেস করলে জেড এর একক কি, জেড এর একক হচ্ছে ওহম, একক ওহম, কিন্তু যদিও এটার সাথে একটা অ্যাঙ্গেল ফ্যাক্টর আছে, কিন্তু একক কিন্তু ওহম, বুঝতে পারছো? স্যার জি স্যার। স্যার যেহেতু লেকচারটা স্যার বাসায় ভালো মতো দেখবা, আমার এই ভিডিও লেকচারটা বাসায় বারবার দেখবা। দেখার পরে তুমি এই যে এই জিনিসগুলো দেখলে তুমি এমনিই বুঝতে পারবা, এখানে মুখস্থ করার একটা লাইনও নাই, মুখস্থ করার কিছুই নাই এই জায়গায়। এখানেও মুখস্থ করার কিছু নাই, এখানে মুখস্থ করার কিছু নাই, এখানেও মুখস্থ করার তেমন কিছু নাই। এই যে দেখো, এই যে যতগুলো দিব, এখানে মুখস্থ করার তেমন কিছু নাই, সব বুঝার জিনিস। এবং এখানে আমাদের যদি আমরা এই জায়গাগুলো একটু তাড়াতাড়ি তো আগাইতে পারতেছি না, বুঝাই বুঝাই তো আগাইতে হবে। এগুলো শেষ করলে অঙ্ক এখনো আসেই নাই, এটা অঙ্ক অনেক 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 অঙ্ক আছে তোমাদের। তো দেখো ফার্স্ট শীটে কিন্তু এখনো ফার্স্ট শীট শেষ করতে পারি না, এরপরে অঙ্ক আসবে। অঙ্ক যদি বেশি বেশি করে করো তাহলে শিখতে পারবা বেশি, বুঝতে পারছো?
এখনো তো অঙ্ক আসেই নাই, এটাই ফার্স্ট শিট, এরপরে অঙ্ক আসবে। এখন আর কোনো কোশ্চেন আছে তোমাদের? আজকে সময় শেষ। একটা পরামর্শ নেওয়া ছিল আপনার কাছ থেকে, রেকর্ডিং অফ করলে বলবো। বলো, তাড়াতাড়ি বলো। স্যার আমাদের সেকেন্ড সেমিস্টারে এই প্র্যাকটিক্যাল গুলো যদি ভার্সিটিতে ফিজিক্যালি নেওয়া যেত তাহলে স্যার এটা সুবিধা হতো। ডিসি সার্কিটেরটা স্যার আমরা বাসায় করতে পারছি, কিন্তু এসিডটা তো স্যার সম্ভব না। তোমার কথাটা ভালো বুঝতে পারি নাই, একটু আরেকবার রিপিট করো।